ওকে, সবাই কি দেখতে পাচ্ছ স্লাইড? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। ওকে, গত ক্লাসে আমরা মনে হয় এটা পড়িয়েছিলাম, তাই না? এটা দিয়ে মনে হয় শেষ করছিলাম, মানে 3.39 পর্যন্ত আমরা পড়ছিলাম। 3.9 পর্যন্ত পড়েছিলাম, তো আমি আরেকটু আগে থেকে শুরু করতেছি জাস্ট রিকল করার জন্য। সো ডিজিটাল সিগন্যালটা মূলত কি আমাকে একজন বলো দেখি। ডিজিটাল সিগন্যাল স্যার সেপারেট সিগন্যাল স্যার। Digital signal are time separate signal which are generated using digital modulation sir. ডিজিটাল মডুলেশনে জেনারেট হয়, এটা কোনো ম্যান্ডেটরি কোনো কন্ডিশন না যে ডিজিটাল মডুলেশন টেকনিক ইজ ডিফারেন্ট। মডুলেশন হলো শুধুমাত্র যখন তুমি ট্রান্সমিশন কমিউনিকেশন চিন্তা করবা সেক্ষেত্রে এটা ভাবতে পারো, বাট আমি যদি ইন্ডিভিজুয়াল বলি যে ডিজিটাল সিগন্যালটা কি, তখন আসলে কিভাবে অ্যান্সার দেওয়া যায়? গ্লোবাল একটা ব্যাপার বলছিলেন। The digital signal bandwidth is high sir. এটা একটা ডিসক্রিট সিগন্যাল। A digital signal is used to represent data as a sequence of discrete values. এইটা মোটামুটি হয়েছে। তার মানে এটা মূলত একটা রিপ্রেজেন্টেশন অফ সামথিং। এখন আমাদের কমিউনিকেশন করতে গেলে আমাদের মেইন ব্যাকএন্ডে থাকে সবকিছুই অ্যানালগ সিগন্যাল, কিন্তু আমরা যখন একটা ডিজিটাল ডিভাইসে যখন প্রসেস করি উই নিড 0 and 1, 1 আর 0, বাইনারি 1 এবং 0 ছাড়া কোনো কিছু বোঝে না, মানে আই মিন ডিজিটাল সিস্টেম বোঝে না, প্রসেস করতে হবে। সুতরাং অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করতে হবে, জাস্ট এ কনভার্সন অফ অ্যানালগ সিগন্যাল অর রিপ্রেজেন্টেশন অফ সামথিং ফ্রম দ্য অ্যানালগ সিগন্যাল। তারপরে সেই অ্যানালগ সিগন্যালটাকে আবার তখন ডিজিটাল ডেটায় কনভার্ট করতে হয়, সেই ডিজিটাল ডাটা তখন প্রসেস হয়। ঠিক আছে? সো আমরা অনেক সময় জন্য বলি যে ডিজিটাল টু ডিজিটাল কনভার্সন, এটা আবার কি জিনিস? ডিজিটাল টু ডিজিটাল কনভার্সন হলো যে ডিজিটাল সিগন্যালকে ডিজিটাল ডাটায় কনভার্ট করা এন্ড ভাইস ভার্সা, বা ডিজিটাল ডেটাকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করা, এটাই হলো ডিজিটাল টু ডিজিটাল কনভার্সন। এটা কেন করা হয়? এটা আমরা যে ডিভাইসগুলো ব্যবহার করি এখন, সেই ডিভাইসগুলো হলো ডিজিটাল ডিভাইস, এবং সেই ডিজিটাল ডিভাইসের প্রসেস করার জন্য, প্রসেস ম্যানিপুলেট এটা করার জন্য আমরা ডিজিটাল সিগন্যাল ব্যবহার করি। কারণ ডিজিটাল সিগন্যাল না হলে তো তোমার ডিজিটাল ডেটা হবে না, আর ডিজিটাল ডেটা না হলে তো প্রসেস হবে না, তাই না? তো এই ডিজিটাল ডাটা কিভাবে রিপ্রেজেন্ট হয়? আমরা জানি যে ডিজিটাল সিগন্যালকে আমরা হাই এবং লো ভোল্টেজ দিয়ে আমরা কনভার্ট করি। হাই থাকলে হাই এবং লো। এখন এই 0 এবং 1 কিভাবে কনভার্ট করি? ওই ডিজিটাল সিগন্যালের যে হাই আছে সেটাকে আমি 1 ধরে নেব, ডিজিটাল সিগন্যালের যে লো আছে সেটাকে আমি 0 ধরে নেব। এইভাবে আমরা ডিজিটাল ডাটা কনভার্ট করি। তো মূলত আমরা এইগুলোই ডিসকাস এখানে করেছিলাম, এবং একই সাথে আমরা দেখিয়েছিলাম যে ডিজিটাল সিগন্যাল থেকে ডিজিটাল ডাটায় কনভার্ট করার জন্য আমরা বিভিন্ন লেভেল ব্যবহার করি। যেটা সিঙ্গেল বিট ডাটা পাঠাবো, তখন আমার ডিজিটাল সিগন্যালের 2টা লেভেল ব্যবহার করতে হবে যদি আমি একটা বিট পাঠাতে চাই। যদি আমি ডিজিটাল 2টা বিট একসাথে পাঠাতে চাই, তাহলে আমার ডিজিটাল সিগন্যালের এরকম 4টি লেভেলে ভাগ করতে হবে, 4টি লেভেল অনুযায়ী আমি পাঠাবো। যদি আমি 3টা বিট পাঠাতে চাই তাহলে কয়টা লেভেল লাগবে মামুন? জি স্যার, আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম, শুনতে পাইনি। দিয়ান? হ্যালো দিয়ান? জি স্যার। স্যার কোশ্চেনটা আরেকবার স্যার। বলছি যে আমি যদি একটা সিঙ্গেল বিট পাঠাইতে চাই তাহলে আমার ডিজিটাল সিগন্যালে কয়টা লেভেল লাগে?
যদি আমি একটা সিঙ্গেল বিট পাঠাতে চাই, সিঙ্গেল বিট পাঠানোর জন্য স্যার কয়টা লেভেল লাগবে? হ্যাঁ, মানে ডিজিটাল সিগন্যালের কয়টা লেভেল লাগবে? স্যার একটা লেভেল স্যার একটা বিট পাঠানোর জন্য। এই যে তার মানে তো পড়োনি। স্যার দুইটা দুইটা লাগবে সিগন্যাল স্যার। স্যার, দুইটা। দুইটা লেভেল লাগবে। হাই অ্যান্ড লো। আর যদি দুইটা বিট পাঠাতে চাই তাহলে কয়টা লেভেল লাগবে? একটা। চারটা। যদি তিনটা পাঠাতে চাই 6টা। ছয়টা কি বললাম? 8 হবে 2 to the power 3 স্যার 8 হবে স্যার, 8। 8 হবে, 8। তাহলে তোমরা তো পড়োনি দেখছি। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে দুইটা সিগন্যাল with 2 signal level and other with 4 signal level. 4 signal লেভেলতে আমরা দুইটা বিট পাঠাতে পারি। একইভাবে যদি তিনটা বিট পাঠাতে চাই তাহলে 2 to the power 3, তার মানে 8। তারপরে এরকম 16টা লেভেল করতে গেলে চারটা বিট পাঠাতে, মানে চারটা বিট পাঠাতে 16টা, 5টা বিট পাঠাতে গেলে লাগবে কত? 128 এরকম। সুতরাং আমরা এইভাবে আমরা ডিজিটাল সিগন্যাল এবং ডিজিটাল ডাটায় কনভার্ট করে আমরা পাঠাতে পারি। ঠিক আছে, এগুলো সবই আমরা পড়েছিলাম। 64 লেভেল, 32 লেভেল, কয়টা বিট পাঠাতে পারি এরকম, এটা আমরা পড়েছিলাম, রাইট? এই ম্যাথমেটিক্স এই প্রবলেমটা আমরা পড়েছিলাম, এটা পড়েছিলাম। এটা এই এইচডিটি বিটটাও মনে দেখানো হয়েছিল, তাই না? জি স্যার। জি স্যার। Okay. আচ্ছা, আমরা এখন আসি হলো এটাতে, বেস ব্যান্ড চ্যানেল। বেস ব্যান্ড চ্যানেল হলো, এটা বোঝাতে গেলে তোমাকে সিম্পল একটা ফিজিক্যাল এক্সাম্পল দিই। সে এখানে তোমাদের ক্লাসে সবচেয়ে উঁচু লম্বা কে আছে? সবচেয়ে হাইট বেশি? মেবি আরমান। আরমান, মিস্টার আরমান। আচ্ছা আরমান, জি স্যার। আচ্ছা তোমার হাইট কত? 5 ফিট 8 মনে হয়। 5 ফিট 8 মনে হয়, মানে কখনো মাপুনি? মাপছিলাম স্যার অনেক আগে। 5 ফিট 8 তো বেশি একটা হাইট হলো না। জি স্যার। স্যার, আপনি স্যার লম্বা বেশি। আমারও এরকম 5 ফিট 9 হবে ম্যাক্সিমাম। যাই হোক, ধরো তোমাদের মধ্যে কোন এক স্টুডেন্টের হাইট হলো এরকম 5 ফিট 8, 9 বা 10 বা 6 ফিটই হলো। এখন তোমাকে একটা দরজা মধ্যে দিয়ে যেতে হবে। তোমরা যখন ক্লাসরুমে ঢোকো বা বাসায় ঢোকো, দরজা পার করতে ঢোকো, ধরো সেই দরজাটা হলো 3 ফিট হাইট, তাহলে তুমি কিভাবে ঢুকবা? স্যার মাথা নিচু করে অনেকটা ঢুকতে হবে। মাথা নিচু করে মাথা নিচু করে একটু বেন্ড হয়ে ভাঁজ হয়ে কুঁজো হয়ে ঢুকতে হবে, তাই না? তো এই যে হাইট কম, যেহেতু ওটাতে তোমার দরজা যেদিক দিয়ে তুমি ঢুকবা সেটাই তোমার কম, আবার দরজা থেকে যখন বেরোবা তখন আবার কিন্তু তুমি দাঁড়াই যাবা, তাই না? এটাই হলো নিয়ম। তো বেস ব্যান্ড সিগন্যালিংটা হলো মূলত এইরকম। এটাকে আমরা লো পাস ট্রান্সমিশনও বলি। বেস ব্যান্ডটা হলো যে আমরা জানি যে আমাদের দেখো এখানে ব্যাক এন্ড সেন্ডিং এন্ডে বা রিসিভিং এন্ডে কম্পিউটার আছে যারা হিউজ পরিমাণ ডেটা জেনারেট করতে পারে। আমি ধরে নিচ্ছি ইনফাইনাইট নাম্বার অফ ডেটা। সো ব্যান্ডউইথ আমি ধরে নিচ্ছি যে অনেক, ইনফাইনাইট। তাহলে সেই পরিমাণ জিনিস যখন একটা চ্যানেল দিয়ে পাঠাবা, যে চ্যানেলটা নিশ্চয়ই ওরকম ইনফাইনাইট হবে না। পানির একটা ট্যাঙ্কি আছে, মোটা একটা অনেক বড় ট্যাঙ্ক ছাদে আছে, কিন্তু যেদিক দিয়ে পানিটা আসে যে চ্যানেল দিয়ে, সেটা কি অত মোটা হয় নাকি ছোট্ট চিকন একটা পাইপ দিয়ে আসে? চিকন পাইপ দিয়ে আসে, কিন্তু তার কিন্তু লাগানো আছে একটা হিউজ পরিমাণ, আমি ধরে নিচ্ছি ইনফাইনাইট নাম্বার অফ ওয়াটার রিজার্ভার, কিন্তু পানি আসতেছে হলো একটা চিকন পাইপ দিয়ে। চিকন পাইপ দিয়ে পানি আসতেছে, এটি হলো সেই বেস ব্যান্ড সিগন্যালিং বা বেস ব্যান্ড ট্রান্সমিশন। তা আমাদেরও এরকম প্রচুর ডেটা আমাদের আছে, বাট আমরা যখন কোনো একটা চ্যানেল দিয়ে পাঠাই, চ্যানেলটা অবশ্যই ডিফারেন্ট ছোট হবে এবং সেই চ্যানেলের
যে সাইজ বা ক্যাপাসিটি অনুযায়ী যে ট্রান্সমিশনটা হয় সেটাকে আমরা বলি হলো বেসব্যান্ড ট্রান্সমিশন। সো এখানে যেটা বলছে যে ডিজিটাল ট্রান্সমিশন on a wire typically consumes the entire channel and labeled as baseband signaling. কারণ a digital signal is a composite analog signal with infinite bandwidth. ঠিক আছে, মানে এর ব্যান্ডউইথ আমি ধরে নিচ্ছি ইনফাইনাইট, মানে অনেক হিউজ, কিন্তু আমার সেই পরিমাণ সেই ব্যান্ডউইথ সমান যদি আমি একটা পাইপ, ধরো আমার ট্যাঙ্কের যে সাইজ সেই উইথ বা সেই প্রস্থের যদি একটা পাইপ লাগানো থাকে, তাহলে কি এটা সব জায়গায় ডিস্ট্রিবিউট, সব জায়গাতে এই পরিমাণ ব্যান্ডউইথ করা সম্ভব? সম্ভব না। সো উই নিড এ বেসব্যান্ড চ্যানেল। সো বেসব্যান্ড চ্যানেল দিয়ে যে ট্রান্সমিশনটা হয় সেটি হলো বেসব্যান্ড ট্রান্সমিশন। ইটস এক্সাম্পল হলো ল্যান। আমরা যে ল্যান করি সেটি হলো ইটস এ গুড এন্ড কমন এক্সাম্পলস অফ বেসব্যান্ড সিগন্যালিং। আমরা ল্যানের যে ডেটাগুলো পাঠাই, আমাদের হিউজ পরিমাণ ডেটা আমাদের আছে, কিন্তু আমরা পাঠাচ্ছি একটা চ্যানেল দিয়ে, একটা নির্দিষ্ট পরিমাণের একটা ক্যাপাসিটির চ্যানেল দিয়ে। ঠিক আছে, তোমরা আরো ডিটেলস গুগল বা আমাদের ফ্রাউজেনের বই থেকে আরো দেখতে পারবে, বাট মূল কনসেপ্টটা হলো এটা যেটা আমি বললাম। ঠিক আছে, কারণ হলো আমাকে একটা যখন একটা নির্দিষ্ট মিডিয়াম, যেমন ধরো তোমার একটা রাস্তা আছে, তোমার সেই রাস্তার মধ্যে দিয়ে যাবা, তুমি তো আর রাস্তা বাদ দিয়ে বাকি সবকিছু তো তোমার রাস্তা না। তোমার একটা ব্যান্ডউইথ, একটা ট্রান্সমিশন চ্যানেল আমি ঠিক করে দিয়েছি যে তুমি এই রোড দিয়ে যাবা, ধরো ঢাকা চিটাগং যে রোডটুকু আছে, কিন্তু জায়গা তো আমার অনেক আছে, তাই না? ডানে বামে তো জায়গা তো মাইলের পর মাইল, শত শত মাইল আছে, কিন্তু আমরা তো সব ব্যবহার করি না। আমরা করি একটা নির্দিষ্ট চ্যানেল, যে রোড, তার মধ্যে দিয়ে আমরা যাই কিন্তু। সো দিস ইজ আওয়ার বেসব্যান্ড ট্রান্সমিশন। আর আগে, আজ থেকে 500-1000 বছর আগে যখন রাস্তা ছিল না, এরকম রোড ছিল না, তখন ধরো টোটালটাই, পুরো দেশটাই হলো বা পুরো ল্যান্ডটাই হলো রাস্তা। ঘোড়া দিয়ে চলতো, যেদিক থেকে ফাঁকা পায় সেই দিকে যেত। ঠিক আছে, এই ফিগার দিকে তাকাও, বেসব্যান্ড ট্রান্সমিশন ইউজিং এ ডেডিকেটেড মিডিয়াম। আমাকে একজন বলো যে ব্যান্ডউইথ কাকে বলে? কে বলবা? তানজিন বলো, তানজিন। মিস্টার সরি তানজিন। স্যার, এটা পারবো না স্যার। আচ্ছা, তাহলে কে পারবে? স্যার হায়ার আর লোয়ার ফ্রিকোয়েন্সি। একটা স্যার রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি স্যার। রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সিস, the রেঞ্জটা হবে within ডিফারেন্স a অফ given band. This ডিফারেন্স বিটুইন হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি এন্ড লোয়েস্ট ফ্রিকোয়েন্সি। তো কোথায় এটা, তাহলে এটা কোথায় আছে হাইয়েস্ট আর লোয়েস্ট ফ্রিকোয়েন্সি? তাসমিন জান্নাত তাহসিন বলো দেখি। স্যার এই ব্যান্ডউইথ কাকে বলে সেটাকে বলো। না স্যার, বুঝি নাই স্যার, বুঝতেছি না। ব্যান্ডউইথ, হোয়াট ইজ ব্যান্ডউইথ? স্যার ব্যান্ডউইথ হচ্ছে, স্যার পারি বাট মানে এই মুহূর্তে গুছিয়ে বলতে পারি স্যার একটু। তুমি অগোছালো ভাবে বলো। ব্যান্ডউইথ হচ্ছে মানে আমরা যে ডাটা ট্রান্সফার করি সেটা মানে ম্যাক্সিমাম, মিনিমাম, ম্যাক্সিমাম টু মিনিমাম অথবা মিনিমাম টু ম্যাক্সিমাম এরকম একটা রেঞ্জ করতে পারে নেটওয়ার্ক কানেকশনের মধ্যে। শিলা, মিস শিলা। মানে সর্বোচ্চ আমরা কি পরিমাণ ডাটা পাঠাইতে পারি এরকম আর কি স্যার। শিলা বলতে পারবা? আচ্ছা স্যার হ্যাঁ বলো। স্যার এটাই আমিও স্যার এটা হচ্ছে রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি। স্যার একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা
ইন্টারনেট সংযোগের মাধ্যমে যদি সর্বাধিক পরিমাণ ডেটা প্রেরণ করা হয় স্যার ওইটাই, এবং নির্দিষ্ট সময়ের মধ্যে স্যার। বিট পার সেকেন্ডে। এটা স্যার স্যার ফ্রিকোয়েন্সি রেঞ্জটা। ফ্রিকোয়েন্সি রেঞ্জ, আচ্ছা ঠিক আছে। অনেকে অনেক জায়গাতে বলছে। আচ্ছা, কম্পোজিট সিগন্যাল কাকে বলে? সাজেদা সুলতানা বলো, কম্পোজিট সিগন্যাল। স্যার এটা পারি না। সাজেদা সুলতানা পারবে না? কিন্তু ক্লাসে পড়িয়েছি। শান্তা আক্তার জামি, পিয়াস বলতে পারবা? আসাদুর রহমান পিয়াস। এই পারলে হ্যাঁ বা না বলো, মেয়েদের মতো বলো। স্যার বলি স্যার। কে? স্যার মেহেদি। হ্যাঁ মেহেদি বলো। স্যার একাধিক ফ্রিকোয়েন্সি স্যার। না এত একাধিক সংক্ষেপে ওয়েভ স্যার। এত সংক্ষেপে বললে হবে? স্যার আচ্ছা, আমরা যদি স্যার ফ্রিকোয়েন্সির কোনো এক বা একাধিক স্যার বৈশিষ্ট্য যদি পরিবর্তন করি তখন স্যার ফ্রিকোয়েন্সি একটা ক্যারেক্টারিস্টিক্স। ফ্রিকোয়েন্সি বৈশিষ্ট্য যদি আমরা পরিবর্তন করি তখন স্যার ফ্রিকোয়েন্সি দ্বারা স্যার যে সংকেতটা তৈরি হয় স্যার ওটাই স্যার কম্পোজিট। না না, তোমাদের আসলে সবারই স্যার ফ্রিকোয়েন্সি স্যার বিভিন্ন একাধিক সিগন্যাল যখন স্যার প্রেরণ করা হয় স্যার আমি বলবো স্যার। বলো স্যার ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি অ্যামপ্লিটিউডের হচ্ছে স্যার অনেকগুলা মানে কম্বিনেশন অফ সিম্পল সাইন ওয়েভ, যে কম্বিনেশন অফ ডিফারেন্ট সাইন ওয়েভ, মাল্টিপল সাইন ওয়েভ, সেটি হলো কম্পোজিট সিগন্যাল। মাল্টিপল সাইন ওয়েভ, ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি, ডিফারেন্ট অ্যামপ্লিটিউড, ডিফারেন্ট ফেজ। ঠিক আছে, এরকম 10, 20, 100টা সাইন ওয়েভ বা সিম্পল ওয়েভ বা সিগন্যাল যখন একসাথে করা হয় সেটিকে আমরা বলি হলো কম্পোজিট সিগন্যাল। এন্ড কম্পোজিট সিগন্যাল কেন প্রয়োজন? দেবাশিস রয়। কম্পোজিট সিগন্যালটা কেন প্রয়োজন বলো? এই যে তারপরে আমি যা বলি আসলে তা তোমরা মনে রাখো না বা শোনো না। স্যার আমার মাইক্রোফোনের সমস্যা ছিল। হ্যালো। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। কম্পোজিট সিগন্যাল দায়ন বলো দেখি কেন দরকার? স্যার আমাদের মুখের ভাষা স্যার এগুলি তো স্যার আমাদের মুখের ভাষা বা কোনো শব্দ, গান, যে ইয়াগুলো এগুলি তো স্যার সব কম্পোজিট, সব কম্পোজিট ইয়া স্যার, কম্পোজিট সিগন্যাল। সো স্যার আমাদের তো স্যার এই মানে এইগুলিকে প্রকাশ করার জন্য স্যার কম্পোজিট সিগন্যাল লাগে স্যার। এগুলিকে তো সিম্পল সাইন ওয়েভস মানে সিঙ্গেল সাইন ওয়েভস প্রকাশ করা যায় না। বেসিক্যালি ডাটা কমিউনিকেশন কখনোই একটি মাত্র সিগন্যাল দিয়ে সম্ভব না। আমাদের যে হিউজ পরিমাণ ডাটা, ডিফারেন্ট কাইন্ড অফ ডাটা, ডিফারেন্ট টাইপস অফ ডাটা, ঠিক আছে, ডিফারেন্ট ব্যান্ড অফ ডাটা, বিভিন্ন ব্যান্ডের ডাটা, বিভিন্ন টাইপের। কখনো এই একই ওপেন এয়ারে আমি আমার খালি চোখে দেখতে পাচ্ছি না, বাট ওপেন এয়ারে কি আছে, এফএম রেডিও সিগন্যাল ঘুরে বেড়াচ্ছে, আমাদের মোবাইল ফোনের সিগন্যাল ঘুরে বেড়াচ্ছে, আমাদের এএম রেডিও তার সিগন্যাল ঘুরে বেড়াচ্ছে। এরকম কত শত সিগন্যাল আশেপাশে আছে, তাই না? তো সবগুলো যদি এরকম মিক্সিং হয়ে যেত হয়ে যেত তাহলে ঝামেলা। এই জন্য একটা নির্দিষ্ট ব্যান্ডের ভিতরে অনেকগুলো সিগন্যাল থাকে। যেমন এফএম ব্যান্ডের ভিতরে যতগুলো এফএম রেডিও আছে সবগুলো একসাথে আছে, ইটস এ চ্যানেল। ঠিক আছে, তো এরকম তো আমাদের কম্পোজিট সিগন্যাল ডাটা কমিউনিকেশন পারপাসটা সঠিকভাবে সার্ভ করার জন্য বা যে উদ্দেশ্যে আমরা এটা তৈরি করতেছি বা যে উদ্দেশ্যে আমরা এই পড়াশোনা করছি বা স্টাডি করছি, সেই উদ্দেশ্যটা সফল করার জন্য আমাদের অ্যাকচুয়ালি উই নিড কম্পোজিট সিগন্যাল।
to send different types of data in a single channel. একটা চ্যানেলের ভিতরে অনেক টাইপের ডেটা, অনেক টাইপের সিগন্যাল আছে, এই জন্য এটাকে কম্পোজিট সিগন্যাল বলে এবং এই জন্য এটাকে আমরা ডাটা কমিউনিকেশনে ব্যবহার করি কম্পোজিট সিগন্যাল। তো এখন এই একটা সিগন্যালের ভিতরে, একটা কম্পোজিট সিগন্যালের ভিতরে ধরো 100টা সিগন্যাল আছে, এই 100টা সিগন্যালের ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিজ আছে। তো এইসব ডিফারেন্ট ফ্রিকোয়েন্সির মধ্যে যার হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি এবং যার লোয়েস্ট ফ্রিকোয়েন্সি, ধরো 100টা সিগন্যালের ভিতরে কোনোটা 500, কোনোটা 600, কোনোটা 1000, কোনোটা 200, কোনোটা 100, কোনোটা 300, 350, 400, বিভিন্ন টাইপের তোমার সিগন্যাল আছে। এর মধ্যে মানে বিভিন্ন ফ্রিকোয়েন্সি সিগন্যাল আছে, এর মধ্যে যেটা হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি এবং যেটা লোয়েস্ট ফ্রিকোয়েন্সি, সেই দুটো ফ্রিকোয়েন্সির বিয়োগফল বা ডিফারেন্সটাই হলো ব্যান্ডউইথ। সবাই ক্লিয়ার? জি স্যার। মেয়েরা স্যার ব্যান্ডউইথের ডেফিনিশন দিতে পারছো না তুমি, এটার কোনো কথা হলো? আচ্ছা, এই ফিগারের দিকে এখন তাকাও। এখানে যে ফিগারটা দেওয়া আছে, বেসব্যান্ড ট্রান্সমিশন ইউজিং এ ডেডিকেটেড মিডিয়াম। দেখো, প্রথমে হলো ইনপুট সিগন্যাল ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ মানে একটা ভলিউম থাকে, আর সিগন্যালটা নিচে দেওয়া আছে, এটা আইডিয়াল কেস, এটা স্কোয়ার ওয়েভ। আর চ্যানেলের ব্যান্ডউইথ দেখো একটু বড় সড়ো, একটা স্কোয়ার, একটা আয়তক্ষেত্র, একটা ভলিউম। আর ফিজিক্যাল দেখতে হবে অনেকটা ধরো এরকম, যে ওয়াইড ব্যান্ডউইথ চ্যানেল। এখন এর মধ্যে দিয়ে যদি ইনপুট সিগন্যালটা যদি পাস করো, তাহলে আমার আউটপুট সিগন্যালে যে ব্যান্ডউইথটা পেলাম সেটা হবে হলো অনেকটা বেন্ডিং হয়ে গেল। আবার নিচেরটা যে সিগন্যালটা দেখো, আউটপুট সিগন্যালটা দেখো একটু কোনার দিকে বেন্ড হয়ে একটু স্মুথ হয়ে গেছে। তার মানে হলো বিষয়টা এরকম যে তুমি 3 ফুট দরজার মধ্যে দিয়ে তুমি 6 ফুট মানুষ যখন ঢোকো, তখন তো তোমাকে একটু কাটছাট করে ঢুকতে হয়, ঠিক আছে? বা একটা ছিদ্রের মধ্যে দিয়ে ধরো তুমি একটা বাঁশ ঢোকাবা, বাঁশের অনেক কঞ্চি আছে, তখন কি করা হয়? তোমার কঞ্চি থাকলে তো বাঁশ যাবে না, তখন ওই কঞ্চিগুলোকে কেটে ফেলা হয়, ছেটে ফেলে তারপর ঢোকানো হয়। তো এখানে এই চ্যানেলের মধ্যে দিয়ে তুমি যদি ইনপুট আকারে ওই সিগন্যালটা ঢোকাও, তাহলে তার যেহেতু এটা লিমিটেড সাইজের একটা চ্যানেল, তাহলে একটু হলেও তার বেন্ড হয়ে এরকম দেখতে হবে, ডিস্টর্টেড হবে, ঠিক আছে? বুঝতে পারছো সবাই? জি স্যার। আচ্ছা, এখন আসি যেটা আমাদের স্কোপ না, আমি একটু বলি। ফোরিয়ার অ্যানালাইসিসের নাম কে কি শুনেছো? কে কি শুনেছো? ফোরিয়ার ট্রান্সফর্ম? না স্যার। ফোরিয়ার অ্যানালাইসিস যেটা করা হয়, এখানে কি লেখা আছে দেখো তো, এনি কম্পোজিট সিগন্যাল ইজ এ কম্বিনেশন অফ সিম্পল সাইন ওয়েভস উইথ ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিজ এন্ড অ্যামপ্লিটিউড, যেটা একটু আগে আমরা আলোচনা করলাম। তো এই কম্পোজিট সিগন্যাল যখন অন ইয়ারে যাবে, তখন কিন্তু তার উপরে ডিফারেন্ট টাইপস অফ ম্যাথমেটিক্যাল ফাংশন যোগ হবে, যেটা আমাদের বাই ন্যাচারালি এটা ঘটে। আমরা অনেক সময় ঘটাই না, কিন্তু সেই ঘটনাকে আমরা ম্যাথমেটিক্সের মাধ্যমে প্রকাশ করি, অ্যানালাইসিস করি। তো সেটিকে আমরা বলি ফোরিয়ার অ্যানালাইসিস। যেমন ধরো একটা কনভলিউশন, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক্যাল ফাংশন, যেটা ন্যাচারালি ঘটে। অর্থাৎ তুমি যদি একটা সিগন্যালটাকে জেনারেট করে আকাশে ছেড়ে দাও, এই আকাশে বলতে অন এয়ার ফ্রি স্পেসে, তখন ফ্রি স্পেসের যে সব ফেনোমেনা আছে তাতে ওটা কনভলভ হয়ে যাবে, কনভলিউশন হয়ে যাবে। তো এই টাইপের যে অ্যানালাইসিস গুলো হয়, সেটি মূলত ফোরিয়ার অ্যানালাইসিস। এটা আমাদের স্কোপ না, এটা যারা
ডিজিটাল সিগন্যাল প্রসেসিং কোর্স পড়বে তারা পড়বে, বিশেষ করে ট্রিপল ডিপার্টমেন্ট বা কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে এইগুলো পড়ানো হয়। এটা হলো ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্সও বলে বা অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, ফোরিয়ার অ্যানালাইসিস এবং ফোরিয়ার ট্রান্সফর্ম। তো মূলত সিগন্যাল জেনারেশন, সিগন্যাল ট্রান্সমিশন বা সিগন্যালের যে ক্যারেক্টারিস্টিক্স আছে, হ্যাঁ, সেগুলো নিয়ে এখানে স্টাডি করা হয় বা অ্যানালাইসিস করা হয়। এখন এই যে সিম্পল সাইন ওয়েভ, এগুলাকে আমরা বলি হলো এক একটা হারমোনিক্স। ঠিক আছে, তোমরা কি হারমোনিক্স এর ডেফিনিশন কলেজ বা স্কুল লাইফে পড়েছো না? হারমোনিক্স ফিজিক্স বইতে আছে, যদি মনে না থাকে একটু গুগল করবা। ঠিক আছে, তো ফোরিয়ার অ্যানালাইসিসটা হলো আসলে অনেক বড় বড় ম্যাথমেটিক্স, আমরা সেটা নিয়ে মাথা ঘামাচ্ছি না, বা সেটা আমাদের অ্যাকচুয়ালি এই কোর্সের সাথে দরকার নেই। বাট মনে রাখবা যে এরকম ফোরিয়ার অ্যানালাইসিস হলো এরকম কম্পোজিট সিগন্যাল যেগুলো অন এয়ারে থাকে, সেটাকে মানে ন্যাচারালি যে ওর উপরে ম্যাথমেটিক্স এর মাধ্যমে প্রকাশ করা হয় বা অ্যানালাইসিস করা হয়, সেটি হলো ফোরিয়ার অ্যানালাইসিস। ঠিক আছে, তাহলে এনি কম্পোজিট সিগন্যাল is a combination of simple sine wave with different frequencies and amplitude. পরের স্লাইড এগুলো তোমার করার দরকার নেই, কারণ এটা হলো একটা স্কোয়ার ওয়েভ, শর্ট ওয়েভ, ধরো একটা সিগন্যালের ভিতরে অনেক টাইপের ওয়েভ আছে, তো সেগুলোকে অ্যানালাইসিস কিভাবে করা হয় এটা ম্যাথমেটিক্স আমাদের এটা দেখার দরকার নেই। আচ্ছা, এইটা একটু মনে রাখো, ফিগার 3.21 যে ক্যাপশনটা আছে, এটি হলো তোমাদের একটা অ্যাসাইনমেন্ট। ফিগার 3.21 এই ফিগারের মাধ্যমে কি বলতে চাচ্ছে, কি হচ্ছে, যেটা ড্রয়িং করবা, ডেসক্রিপশন লিখবে, এখানে কোনো ডেসক্রিপশন দেওয়া নাই। এই ফিগার 3.21 এবং ফিগার 3.22 আমি দেখাবো এখনই। এই দুটো হলো তোমাদের অ্যাসাইনমেন্ট নাম্বার 1A। আগে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছো, সেটা আমি হোমওয়ার্ক হিসেবে কাউন্ট করতেছি, আর এটি হলো একটা অ্যাসাইনমেন্ট যেটা 5% মার্ক আছে। গ্রাফটাকে হুবহু দেব, সব ড্র করতে হবে এবং বোঝাইতে হবে, লিখতে হবে। তাই কিন্তু 8টা গ্রাফ, 8টা গ্রাফ, 8টা সবগুলো দেব, সবগুলো, আমি তো কোনো কিছু বাদ দিতে বলিনি। ফিগার 3.21 এর যে ক্যাপশনটা আছে, রাফ অ্যাপ্রক্সিমেশন of a digital signal using only the first harmonic for worst case. এটা হলো ক্যাপশন থাকবে, ফিগার ড্র করবা, গ্রাফগুলো, and then you have to describe by your own word. তুমি আগে বুঝবা বই পড়ে বিভিন্ন জায়গা থেকে, তারপর তুমি লিখবে এটা। এখানে শুধু একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটি হলো যে হারমোনিক শব্দটা আসছে বারবার। ফার্স্ট হারমোনিক, এরকম সেকেন্ড হারমোনিক আছে, এরকম থার্ড হারমোনিক আছে। তো ফার্স্ট হারমোনিকে আমরা যে বিট রেট আছে n, আমি যদি বলি n হলো বিট রেট, 2 দিয়ে ভাগ হবে। সেকেন্ড হারমোনিক 3 দিয়ে ভাগ হবে, থার্ড হারমোনিক 5 দিয়ে ভাগ হবে। কেন হবে সেটা আমি দেখাচ্ছি। অর্থাৎ তোমরা এখানে একটা জিনিস খেয়াল করো যে ব্যান্ডউইথ এবং বিট রেট এর মধ্যে রিলেশনটা কি। ব্যান্ডউইথ সবসময় যে বিট রেট থাকবে কমপক্ষে মিনিমাম তার অর্ধেক হবে। ঠিক আছে, যদি বিট রেট হয় আমার 100, তাহলে ব্যান্ডউইথ কত হবে? 50। যদি ব্যান্ডউইথ হয় 50, তাহলে বিট রেট হবে 100। মানে তার মানে হলো রিলেশনটা হলো এরকম। এটা হলো শুধুমাত্র ফার্স্ট কেসে, আই মিন ফার্স্ট হারমোনিকে। সেকেন্ড হারমোনিকে 3 দিয়ে ভাগ হবে। এখানে দেখো একটা ফিগার দেওয়া আছে, একটা ইকুয়েশন, ব্যান্ডউইথ সমান n/2। n টা কি? বিট রেট। ঠিক আছে, যদি সেকেন্ড হারমোনিক হয়
প্রত্যেকটা হারমোনিক কিন্তু 1, 3, 5 এইভাবে যায়। ঠিক আছে, জাস্ট এই সম্পর্কটা মনে রাখো যে ব্যান্ডউইথ ইজ ইকুয়াল টু n/2। এখানে একটু খেয়াল করো, ওই যেটা বললাম তোমাদের কিন্তু অ্যাসাইনমেন্ট হলো ফিগার 3.21 এবং ফিগার 3.22। এই দুটোই কি বলছে কেন বলছে সেটা তোমাকে ব্যাখ্যাতে লিখতে হবে, নিজ হাতে লিখতে হবে এবং আমাকে আপলোড করতে হবে ফর দ্য অ্যাসাইনমেন্ট। আচ্ছা, এখানে তুমি দেখো আমি একটা এক্সাম্পলে যাই, মানে একটা টেবিলে যাই। টেবিলে যাওয়ার আগে এই নোটটা একটু মনে রাখা দরকার। এই নোটটা হলো in baseband transmission the required bandwidth is proportional to the bit rate. If we need to send bit faster, we need more bandwidth. এটা খুবই কমন কথা। আমরা যদি আমাদের ট্রান্সমিশন রেট বাড়াতে চাই, অর্থাৎ বিট রেট যদি বাড়াতে চাই, তাহলে আমাদের ব্যান্ডউইথ বেশি দরকার। But the point is, এই রিলেশনটা মনে রাখতে হবে যে in baseband transmission the required bandwidth is proportional to the bit rate. যেমন একটা কমল একটা মানে মানে সম্পর্কটা হলো প্রপোর্শনাল, যেটা আমি দেখলাম যে bandwidth is equal to n/2. It's a proportional relation. এখন এই টেবিলটা দেখো, এই টেবিলটা মনে রাখতে হবে। এখানে জাস্ট এক্সাম্পল দেওয়া আছে ব্যান্ডউইথ রিকোয়ারমেন্ট, কত বিট রেট হলে কত ব্যান্ডউইথ দরকার। আমি যদি ধরে নিই, এই টেবিলটা একটু সময় মনোযোগ সহকারে শোনো, আমার কথাগুলো শোনো। আমি যদি ধরে নিই যে বিট রেট আমার 1 kbps, মানে 1000 বিট পার সেকেন্ড, তাই তো? তাহলে হারমোনিক, ফার্স্ট হারমোনিক যেটা বলছো হারমোনিক 1 যদি হয়, এটা মিনিমাম রিকোয়ারমেন্ট, কারণ একের নিচে হারমোনিক হয় না। তাহলে আমি যদি বলি যে 1 kbps বিট রেট হলে আমার মিনিমাম কত ব্যান্ডউইথ প্রয়োজন? জাস্ট n/2, n হলো 1000 ভাগ 2, তার মানে 500। সেই 500 হার্টজ এই হারমোনিকে 1 এ লেখা আছে। যদি বিট রেট আমি চাই যে আমার 10 কিলোবিট পার সেকেন্ডে আমার ডাটা পাঠাইতে হবে, তাহলে আমার ব্যান্ডউইথ লাগবে কত? মিনিমাম কত ব্যান্ডউইথ লাগবে? ম্যাক্সিমাম তো যে হারমোনিক 3, হারমোনিক 5 তোমার গেছে, ম্যাক্সিমাম যা মিনিমাম কত লাগবে? 5, কারণ 10 এর অর্ধেক 5। সম্পর্কটা দেখো, কিলো বিট পার সেকেন্ডে আছে, 5 এ আছে। যদি 10,000 লিখতাম তাহলে কিন্তু আমি লিখতাম কত? 5000 হার্টজ, তার মানে 5 কিলো হার্টজ। তার মানে এই একক গুলা কিন্তু ভুল করা যাবে না, ইউনিট যেটা আমরা লিখতেছি সেটা কিন্তু ভুল করা যাবে না। যদি আমার বিট রেট হয় 100 kbps, তাহলে হারমোনিক হবে কত? অর্ধেক, 50 কিলো হার্টজ। আচ্ছা, এখন হারমোনিক পরে হারমোনিক হলো 3 তে হয়, 3 এ। তাহলে মিনিমাম যদি প্রথমটার জন্য 500 হয়, তাহলে 3 এর জন্য আমার সেকেন্ড হারমোনিক কত হবে? 500 গুণ 3, 1500। একই হয়ে প্রত্যেক 3 দিয়ে গুণ হবে। থার্ড হারমোনিক হয় কত? 135, মানে 5 গুণ হবে। ঠিক আছে, সেই রিলেশনটাই উপরে যে দেওয়া আছে যে ব্যান্ডউইথ 3n/2, নিচেরটা দেওয়া আছে 5n/2। এটা একটা এক্সাম্পল দেওয়া আছে। তার মানে যদি তোমার প্রবলেম থাকে এরকম যে একটা বিট রেট বলা আছে যে 1 mbps ডাটা পাঠাতে চাই, তাহলে আমার মিনিমাম কত ব্যান্ডউইথ লাগবে? কি হবে? 500 হার্জ। 500 হার্জ না 500 কিলো হার্জ? 500 কিলো হার্জ। 1 mbps ডাটা পাঠাইতে হবে, মানে বিট রেট। তাহলে আমার মিনিমাম কত লাগবে?
500 kbps, ঠিক আছে? ভেরি সিম্পল। যদি তোমার বলে দেয় যে সেকেন্ড হারমোনিকে, তার মানে 3 দিয়ে গুণ হবে, তার মানে কি হবে 3n/2, তার মানে 3 গুণ 3 ইন্টু 1 mbps, তারপর 3/2, তার মানে 1.5 mbps লাগবে, 1.5 mbps লাগবে, ঠিক আছে? কোনো কোশ্চেন আছে এখানে? না স্যার। এটা একটা প্রবলেম। প্রবলেমটা দেখে বলো এবং সলিউশন দেওয়া আছে। কোনো কিছু অসুবিধা হলে আমাকে জানাও এখন। Any problem? না স্যার। প্রবলেম হওয়ার মতো কিছু না, জাস্ট কুইক নিন। আচ্ছা, এটা we have a low pass channel with bandwidth 100 kilohertz. আগেরটার উল্টা, আগেরটা হলো বিট রেট বলা ছিল, ব্যান্ডউইথ বের করতে হবে। এখানে ব্যান্ডউইথ দেওয়া আছে আর ম্যাক্সিমাম বিট রেট বের করতে বলেছে। তাহলে ম্যাক্সিমাম বিট রেট কোথায় পাওয়া যাবে? ফার্স্ট হারমোনিকে, তাই না? কারণ কি, ওটা হলো n/2, তার মানে 2 দিয়ে গুণ হবে, 2 দিয়ে গুণ হবে সিম্পলি। The maximum bit rate can be achieved if we have to use the first harmonic. এটা তো সিম্পল ম্যাথমেটিক্স। উল্টাটা, the bit rate is 2 times in available bandwidth, that is 100 কিলোহার্টজ থাকলে 200 kbps হবে হলো তার বিট রেট, ঠিক আছে? এখানে কোনো প্রবলেম আছে? ওকে, এখন আসলে ব্যান্ডউইথ অফ এ ব্যান্ড পাস চ্যানেল। সো হোয়াট ইজ ব্যান্ড পাস? তোমরা একটু আগে দেখলা প্রবলেমে, তোমরা একজন আমাকে প্রশ্ন করোনি যে লো পাস চ্যানেলটা কি? লো পাস চ্যানেল একবারে সর্বনিম্ন হারমোনিক যে চ্যানেলটা, রাইট। তার মানে লো পাসটা শুরু হয় হলো ধরো 0 থেকে কোনো একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত, তার মানে একটু ফার্স্ট টার্ম থেকে শুরু হবে। সো লো পাস চ্যানেলটাকে আসলে আমরা বলি হলো মানে বেস ব্যান্ড চ্যানেল, ঠিক আছে? আর এটি হলো ব্যান্ড পাস চ্যানেল, ইটস নট বেস ব্যান্ড, ব্যান্ড পাস। ব্যান্ড পাসটা হলো 0 থেকে শুরু হবে না, একটা নির্দিষ্ট রেঞ্জের ভিতরে থাকবে, কিন্তু সেটা মাঝখানের যে কোনো জায়গা থেকে শুরু হতে পারে। লো পাস চ্যানেল বা বেস ব্যান্ড চ্যানেলে স্টার্ট ফ্রম দ্য 0 টু সাম এক্সটেন্ট, সাম পয়েন্ট। সে 0 থেকে 100 পর্যন্ত একটা পুরো চ্যানেল আছে। লো পাসটা 0 থেকে শুরু হবে এবং একটা 10 বা 15 পর্যন্ত ধরা যাবে। কিন্তু বেস ব্যান্ড হলো, সরি, বাট ব্যান্ড পাসটা হলো এই 0 থেকে 100 এর মাঝে যে কোনো একটা জায়গা, ধরো 50 থেকে 60 বা 30 থেকে 40, এটি হলো একটা ব্যান্ড পাস চ্যানেল, ঠিক আছে? বুঝা গেছে? সবাই বুঝতে পারছো? রেসপন্স করো। জি স্যার। So this is very important note. If the available channel is a band pass channel, and কোনো চ্যানেল ব্যান্ড পাস না কোনো চ্যানেল লো পাস, এটা কিন্তু তোমাদের আগেই ক্লিয়ার হতে হবে যে তুমি কি টাইপের প্রবলেম সলভ করছো বা কি টাইপের সিস্টেম ডিজাইন করছো। বলে দেওয়া আছে, if the valuable channel is a band pass channel,
we cannot send the digital signal directly to the channel. কখনোই ডিজিটাল সিগন্যাল ডিরেক্টলি কোনো চ্যানেলের মধ্যে দিয়ে পাঠানো যায় না। দেন কি করতে হয়? we need to convert digital signal to analog signal before transmission. ট্রান্সমিশনের আগে এটা কনভার্টটা করতে হয়, ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যাল কনভার্ট করতে হয়। এখানে একটা টার্ম আসবে, সেটা হলো মডুলেশন টার্ম। মডুলেশন সম্পর্কে আমি কি বলেছিলাম, এটা কি জিনিস? কারোর মনে নাই মডুলেশন? মডুলেশনটা হলো আমাদের কমিউনিকেশনের কোনো ডেটা এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো, দূরবর্তী জায়গায় ডেটা পাঠানোর টেকনিকটা হলো মডুলেশন। ঠিক আছে? মডুলেশন কি করে? আমাদের যেটা অরিজিনাল সিগন্যাল, মানে যেটা আমরা ধরো আমাদের কথা, এই কথাটাই স্পিচ সিগন্যালটা ধরো কনভার্টার আমরা প্রসেস করে রাখলাম, কিন্তু এই সিগন্যালটা ডিজিটাল সিগন্যাল, কিন্তু এটা তো আর অ্যানালগ সিগন্যাল যেটা আপনি করেন, কিন্তু এটা তো অন এয়ারে পাঠানো যাবে না। অন এয়ারে পাঠালে এটা ফেড হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তখন এটাকে কি করা হয়? এর সাথে একটা হাই ফ্রিকোয়েন্সি, অনেক বেশি একটা হাই ফ্রিকোয়েন্সি অ্যাড করা হয় ওই অরিজিনাল সিগন্যালের সাথে, করে দুটোকে মার্জ করা হয়, মার্জ করে অন এয়ারে পাঠানো হয়। এই টেকনিকটাকে আমরা বলি মডুলেশন টেকনিক। এবং যে রিসিভিং এন্ডে সে তখন আবার ডিমডুলেট করে, অর্থাৎ হাই ফ্রিকোয়েন্সি যেটা আর্টিফিশিয়ালি জেনারেটেড সেটা এবং অরিজিনালটাকে বাদ সেপারেট করে কিন্তু অরিজিনাল সিগন্যালটা নিয়ে সে তখন প্রসেস শুরু করে। এই টেকনিকটাই হলো মডুলেশন টেকনিক। এনি কোশ্চেন? কোনো প্রশ্ন আছে? নাই স্যার। ওকে, তার মানে হলো যে আমরা অন ইয়ারে কখনোই কোনো ডিজিটাল সিগন্যাল পাঠাই না, আমরা অন ইয়ারে অলওয়েজ অ্যানালগ সিগন্যাল পাঠাই। কারণ অ্যানালগ সিগন্যাল পাওয়ার বেশি থাকে, এটা ফেড হয় না। আমি আবার রিসিভিং এন্ডে ওটাকে আবার ইউজ করে কনভার্ট করে আবার অরিজিনাল ফরম্যাটে নিয়ে আসতে পারি। কিন্তু ডিজিটাল লো পাওয়ার, এটা 100 to 200 মিটার পর্যন্ত ট্রাভেল করতে পারে, তারপরে এটা ফেড হয়ে যায়, ফাঁক হয়ে যায়, হারিয়ে যায়। এটা কি সম্ভব না। ঠিক আছে? তো এই ফিগারের দিকে তাকাও, এটা খুব ইম্পর্টেন্ট একটা ফিগার। টোটাল কমিউনিকেশন যেভাবে ঘটে, আমরা তো এটা সিগন্যাল লেভেলে দেখানো হয়েছে, আবার ব্লক ডায়াগ্রাম মানে ওয়ার্কিং প্রিন্সিপাল অনুযায়ী দেখানো হয়েছে। একটা ইনপুট সিগন্যাল থাকে, দেখো এটা ডিজিটাল সিগন্যাল স্কয়ার ওয়েভ, সেটিকে আবার একটা হাই ফ্রিকোয়েন্সি সরি একটা কনভার্টার দিয়ে আগে কনভার্ট করেছে, ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করেছে। তারপরে সেটি একটা নির্দিষ্ট ব্যান্ডউইথের মধ্যে দিয়ে মানে দেবে। তো ব্যান্ডউইথের মধ্যে দিয়ে যখন দেওয়া হবে, তখন ওই অরিজিনাল যে কনভার্টেড যে সিগন্যাল হলো অ্যানালগ সিগন্যাল, ওইটার সাথে একটা হাই ফ্রিকোয়েন্সি অ্যাড করে নিচের যে ফ্রিকোয়েন্সি দেখা যাচ্ছে ঠিক ওরকম একটা ফ্রিকোয়েন্সি, হাই ফ্রিকোয়েন্সি তৈরি হয়েছে। সেটি তখন ওই যে আমার চ্যানেল যেটা বেস ব্যান্ড মানে ব্যান্ড পাস চ্যানেল, সেই ব্যান্ড পাস চ্যানেলের মধ্য দিয়ে সেই হাই ফ্রিকোয়েন্সি মানে মডুলেটেড সিগন্যালটা পাস করা হচ্ছে। পাস করার পরে সেই মডুলেটেড সিগন্যালটা তখন উল্টোভাবে একইভাবে মানে এডি আগে ছিল ডিএ কনভার্টার, ডিজিটাল থেকে অ্যানালগ কনভার্টার, আর এটা হলো অ্যানালগ থেকে ডিজিটাল কনভার্টার হয়ে অরিজিনাল যে ডেটায় পাঠিয়েছিলাম সেটা আবার রিপ্রোডিউস হবে। ঠিক আছে? তো এখানে কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন নাই? নাই স্যার। সবাই বুঝেছো?
জি স্যার বুঝে গেছি এটা। মূলত আজকে আমার টার্গেট ছিল তোমাদের এই কোর্সটি পড়ানোর। তারপরে আমি বলি তোমাদের মিড টার্ম পরীক্ষার ডেট দিয়েছে 17 থেকে 28, জানো তো সবাই? 18 তারিখ থেকে। 18 তারিখ থেকে স্যার। সরি 18 তারিখ থেকে 26 বা 27 তারিখ পর্যন্ত। সো আমাকে ডিসিশন নিতে হবে যে আসলে মিড টার্ম পরীক্ষাটা আমি কোন পর্যন্ত নেব। এটার পরে আরেকটা চ্যাপ্টার আছে, সেটি হলো এটা আমরা কি পড়লাম? অ্যানালগ আর ডিজিটাল সিগন্যাল। ডাটা এন্ড সিগন্যালস। এর পরবর্তী চ্যাপ্টার পড়বো হলো অ্যানালগ ট্রান্সমিশন, তারপরে চ্যাপ্টার পড়বো হলো ডিজিটাল ট্রান্সমিশন, ঠিক আছে? তারপরে চ্যাপ্টার পড়বো হলো ভুলে গেছি মনে হয় মাল্টিপ্লেক্সিং এই জাতীয় কিছু, ঠিক আছে? যাই হোক, তো তোমাদের তাহলে আমার গত সেমিস্টারে আমি এই চ্যাপ্টার পর্যন্তই আমি মূলত মিড টার্ম নিয়েছিলাম, বাট তোমাদের এখনো আমি দেখতে পাচ্ছি 3-4টা ক্লাস আমার এখনো আছে। সো আমরা যতটা পারি ততটা এগিয়ে যাবো, তাহলে ফাইনালে তোমার কম দিতে হবে বা সমান করতে হবে, যদিও ফাইনালের মার্কটা বেশি 40% মার্ক। আর তোমাদের মিড টার্ম অ্যাসাইনমেন্টটা আমাকে ডেস্ক ক্লাসে মনে করে দিবা, কিভাবে পরীক্ষা নেব সেটা আমি বলে দেবো, ঠিক আছে? মিড টার্মের 15 মার্কের থাকবে হলো অ্যাসাইনমেন্ট, মিড টার্ম অ্যাসাইনমেন্ট, যেটা পরীক্ষার মধ্যেই আমি দেবো। আর মিড টার্মের যে 15 মার্কের ভাইবা, সেটা তো যে রুটিন যেভাবে থাকবে সেই রুটিনে আমি ইয়ে করবো। আর আজকের অ্যাসাইনমেন্টটা কত তারিখে জমা দেব স্যার? আজকের অ্যাসাইনমেন্টটা বাই নেক্সট ক্লাস, ডে আফটার টুমরো। এটা আপলোড দেওয়ার জন্য ফাইল দিবেন না? আমি একটা ফোল্ডার করে দেবো, সেই ফোল্ডারের ভিতরে আপলোড করবো। ওকে স্যার, ঠিক আছে। আর মিড টার্ম অ্যাসাইনমেন্টটা আমি ভাবছি গুগল ফর্মে নিব, ঠিক আছে? এবং একটা সময় দেবো, 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় দেবো, তার মধ্যে অ্যান্সার লিখতে হবে, কিছু লিখিত প্রশ্ন দেবো, ওর মধ্যেই লিখবা। এবং আমি সবগুলো আবার মানে প্লাগিয়ারিজম চেক করব। সো প্লাগিয়ারিজম চেক করলে ডিফল্টের হলে কিন্তু মার্ক পাবে না, কারণ হাতে লেখা হলে তার প্লাগিয়ারিজম চেক করা যায় না। হাতে লেখা অ্যাসাইনমেন্ট আমি দেবো সেটা ফাইনালে, বাট এখন তোমরা কি এখন তোমাদের কি মতামত? তোমরা কি হাতে লেখা অ্যাসাইনমেন্ট জমা দিবা নাকি গুগল ফর্মে? তার যদি হাতে লেখাই ভালো, তাহলে হাতে লিখে জমা দেবো স্যার। জমা দিলে স্যার গুগল ফর্মটা একটু সমস্যা হয়ে যাবে। হ্যাঁ স্যার হাতে লেখাই ভালো। কেন গুগল ফর্মে কি সমস্যা? প্রবলেম হয় স্যার একবার যদি মিস হয় পুরো স্যার 15 মার্ক যাবে একসাথে। জি স্যার, এটা সমস্যা। একবার মিস হয় তাহলে আমি ওটাকে মানে রিসাবমিট অপশন রাখবো, সমস্যা নাই, আবার সাবমিট করব, বাট একটা নির্দিষ্ট সময়ের ভিতরে। বলছিলাম কি অ্যাসাইনমেন্ট দিলে স্যার আমরা হাতে লিখে জমা দিলাম, স্যার ভালো হ্যান্ডরাইটিং এ বেটার স্যার। হ্যাঁ স্যার এটাই বেটার। কিন্তু হ্যান্ডরাইটিং এ তোমাদের যেটা প্রবলেম, তোমরা প্রচুর কপি করো। আপনি ইন্ডিভিজুয়াল কিছু মানে আলাদা আলাদা কোশ্চেন করে দিয়ে দিলে ভাই আলাদা আলাদা কোশ্চেন এটাও অতিরিক্ত হয়ে যায়, স্যারেরও এত মানে হয় না সবার জন্য আলাদা আলাদা কোশ্চেন। এখন তাইলে ভাই তোমার জন্য কোশ্চেনটা তুমি আলাদা নাও, বাকিদের জন্য এক কোশ্চেন। আচ্ছা তোমরা ভেরি গুড যে তোমরা স্যারের কথা ভাবছো, আর কি স্যারের কষ্ট হবে। স্যার এটা আসলে এক্সট্রা টাইম, 30-40 জনের জন্য যদি 30-40 সেট কোশ্চেন করে ওটা স্যার কয়দিন লাগবে আমি জানি। হ্যাঁ এটা খুবই প্রবলেম। স্যার বলছিলাম কি আরেকটা বিষয় স্যার, একজনের কাছে এক এক সেট যাবে স্যার। আপনি একজন করে বলো। হ্যাঁ হ্যাঁ বলো কি বলছিলে, একজন বলো তারপর আরেকজন। স্যার বলছিলাম কি আমাদেরকে যদি হ্যান্ডরাইটিং এর কাজটা দেন তাহলে 2 দিন সময় দিন, আমরা 2 দিনের মধ্যে সাবমিট করে দিলাম স্যার। আমি আবার সময়ের ক্ষেত্রে খুবই কৃপণ। হ্যাঁ আমি সময় দেব। গত এক্সামগুলো এভাবে দিয়ে আসছি তো স্যার অ্যাসাইনমেন্টের বেলায়, সেজন্য বললাম আর কি স্যার। আর আমি গত সেমিস্টারগুলোতে এক্সাম নিয়েছি হলো 2 ঘন্টা 3 ঘন্টার জন্য হাতে লেখা। আর গুগল ফর্মে সময় দিয়েছি হলো আধা ঘন্টা 1 ঘন্টা। গুগল ফর্মে অনেক সমস্যা স্যার, কিন্তু তোমরা গুগল ফর্মে সহজেই
ফিল্টারে আটকে যাও, কারণ আমি সহজে প্যারাগ্রাফ চেক করতে পারি এবং সেখানে আটকে যাও, এটাই হলো প্রবলেম। তখন তোমাদের পাস করাবো কি ফেল করবো সেই টেনশনে থাকি। তাহলে আমার কথা দিবা যে তোমরা কারোরটা কপি করবো না, তাহলে সেম কোশ্চেন দেবো। কপি হবে না তো স্যার, আপনি দেখতে তো বুঝবেন স্যার কপি হয়েছে। হ্যাঁ কপি তো করো, তাহলে আপনি যেগুলো এমনি যে যত কম সময় দেন স্যার, কপি করার কারো ইচ্ছা থাকলেও কপি করতে পারবে না স্যার। আচ্ছা ঠিক আছে, আই উইল ফাইন্ড সাম স্ট্র্যাটেজি। ওকে, কিভাবে তোমাদেরকে আসলে, এটা যদিও 100% টাফ, কারণ তোমাদের ভিতরে ইল মোটিভ থাকে স্টুডেন্ট হিসেবে, কিভাবে দেখে দেখে লেখা যায়, কিভাবে একটা ওটা কপি করা যায়, হ্যাঁ সেটা আসলে দূর করা খুব মুশকিল, সেটাই হলো প্রবলেম। বাট এর মধ্যে আবার যারা রিয়েলি ভালো পড়াশোনা করে তারা যেন আবার ডিপ ডাইভ না হয়, মানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে এখানে। যেমন আমি দেখতে পেলাম আমাদের যে কুইজটা আমি নিলাম, সেই কুইজে প্রায় সবাই অনেক মার্ক, 12, 13, 14, 15, 14-15 তো পাচ্ছে বড়, কিন্তু বেচারা দিয়ান পেয়েছে মাত্র 11। দিয়ান এমন হলো কেন? স্যার একটা একটা কোশ্চেন হচ্ছে স্যার, আমি মানে মুখে বলতেছিলাম যে রিং টপোলজি, সরি স্টার টপোলজি, বাট আমি লিখছি রিং টপোলজি। আর আর দুইটা কোশ্চেন স্যার আর 15 মিনিটস এর মধ্যে স্যার হয় না, এই দুইটা কোশ্চেন ওই দুইটা আনসার যে দিয়ে জাস্ট সাবমিট করে ফেলছি। তুমি পেয়ে গেছো 11। ঠিক আছে, যাই হোক, আমি তোমার এক্সাম্পল দিলাম এই কারণে যে আমি জানি যে তুমি একজন গুড স্টুডেন্ট, বাট এমনি যারা সবাই ভালো বাট পরীক্ষার হলে কম বেশি পারফরমেন্স আমি তো জানি, বাট সবাই কিন্তু 14-15 পেয়ে গেছে, বাট ইউ আর দ্য লুজার। রেজাল্ট দিয়ে দিছেন স্যার? না, রেজাল্ট দেওয়া হয় না, দেবো সমস্যা নেই স্যার। সবসময় গুগলে অ্যান্সার না থাকলে কিন্তু মার্কস অনেক সময় কমে যায়। হ্যাঁ, গুগলে অ্যান্সার না থাকলে মানে ক্লিয়ার করো দেখি, তোমাদের কাছে শুনি। আমার থেকে তোমাদের আইডিয়াটা বেশি, কারণ তোমরা যেহেতু স্টুডেন্ট, তোমরা শুধু ফাঁক ফোকর খোঁজো, আমি তো অত ফাঁক ফোকর জানি না। না স্যার, সোজা কথা এটা, আমরা অনেক সময় ক্লাসে ধরেন আপনি কিছু কোশ্চেন করলে আমরা সেগুলো গুগল থেকে বলতে পারি নরমালি, কিন্তু অনেক সময় আপনাদের মানে যখন আপনারা কোশ্চেন করেন সিটির জন্য কিংবা মিডের জন্য, সেগুলো আমরা কিন্তু গুগলে সার্চ করলেও পাই না। ক্লাস লেকচার খোঁজা লাগে, অনেক টাইম নিয়ে খোঁজা লাগে, দ্যাটস ওয়াই কিন্তু আমাদের শর্ট টাইমে অনেক কিছুই আমরা কভার করতে পারি না, গুগল টুগল এগুলো পাই না। দেখা গেছে যে ক্লাস লেকচার যতটুক মনে আছে ততটুক, আর না মনে থাকলে তো সমস্যা। স্যার একটা কথা বলি। হ্যাঁ স্যার, ও মেবি আমাকে ইন্ডিকেট করে বলছে যে স্যার আমি হয়তো কয়টা উত্তর দিছি, ওটা হয়তো আমি গুগল থেকে। ইউ আর রং, আমি তোমাকে কোনো ইন্ডিকেট করি না, আমি স্যারের সাথে কোঅপারেট করতেছি। প্লিজ আমি বলি স্যার। আচ্ছা ওয়েট দাঁড়াও স্যার পরীক্ষার আগে আমি কতটুকু পড়ছি সেটা আমার খাতা জানে স্যার, আমার খাতার মধ্যে সব লেকচার তোলা আছে। এখন একটা ছেলে খারাপ মার্ক মানে একটু খারাপ করছে তার মানে তো এই না যে সে স্যার দেখতে পারে না, এরকম কিছু তো না স্যার। আরে ভাই, আমি তো তোমাকে কিছু বলিই নাই, তুমি ওটাই কেন একটা করতেছো? ও অ্যাসাইনমেন্টের কথা বলতেছিল, ও অ্যাসাইনমেন্টের আমি কথা মিড অ্যাসাইনমেন্ট এগুলোর কথা বলতেছি, তুমি কেন তোমার গায়ে দিতেছো? মিড ফাইনালের কথা বলতেছে। আচ্ছা ওয়েট দাঁড়াও, আমি কথা বলি, তোমরা এত নিজেরা কথা বলতে হবে না, আমি বলি। সবাই কথা বলছো ঠিক আছে, আমি ডায়ানের এক্সাম্পলটা দিলাম এই কারণে, কারণ ডায়ান ইজ এ গুড স্টুডেন্ট, এটা সবাই তোমরা জানো, বাট ডায়ান পেয়েছে 11, তার মানে সামথিং রং। সেই রংটা কোথায় সেটা আমি জানার চেষ্টা করছি। আবার যারা ভালো করেছো তারা কিভাবে ভালো করেছো সেটাও আমি জানার চেষ্টা করছি, যে এটা অ্যাপ্রিসিয়েবল, যে রিয়েলি তোমরা 15 পেয়েছো আউট অফ 15, ইটস এ গুড। তার মানে আমি ধরে নিচ্ছি যে তোমরা সবাই পড়াশোনা করছো। এখন ডায়ান এখানে 11 পেয়েছে, তার মানে এই না যে অন্য পরীক্ষাতে সে আবার 11 পাবে, বাট আমি বলতে চাচ্ছি যে প্রবলেমটা কোথায়। তার মানে ডায়ান যেটা বললো, যেমন ডায়ান একটা অ্যান্সার দিচ্ছে রিং, এটা তো কখনোই রিং টপোলজি হবে না। তাহলে ও যেটা ব্যাখ্যা দিল যে স্যার আমি মানে বলছি এক আর লিখছি আর এক, আর যেহেতু সময় মানে কনস্ট্রেন্ট ছিল মাত্র 15 মিনিট, যার ফলে অনেকে তাড়াহুড়া করে অনেকে ভুল করে। তো এটাও কিন্তু একটা পরীক্ষা, অনেক ভালো ছাত্র অনেক কম সময় পেলে কিন্তু তার হেজিটেশন বা তার পালস প্যালপিটেশন হয়, যার ফলে কিন্তু সে খারাপ করে ফেলে। আবার অনেক খারাপ ছাত্র বলতে যারা পড়াশোনা একটু কম করে, তারা কিন্তু আবার সেই বিষয়গুলো এই কম সময়টাকে আবার খুব ভালো হ্যান্ডেল করতে পারে। তো
তার মানে কি সবগুলাই কোয়ালিটি বা সবগুলোরই দরকার আছে, পড়াশোনা করতে হবে, আবার সময়টাকে স্মার্টলি ম্যানেজমেন্ট করার ক্যাপাসিটিও থাকতে হবে। ঠিক আছে, এই হলো বিষয়। হচ্ছে অনেকে আছে যে আমরা সাবমিটই করতে পারি না। যেমন আমার কথা বলি স্যার, যে আমি অনেক ভালো এক্সাম দিয়েছি সম্পূর্ণ নিজের থেকে, বাট আমি দেখা যাচ্ছে হঠাৎ করে নেট কানেকশন চলে গিয়েছে, বাসার ওয়াইফাই হঠাৎ করে চলে গেছে, এজন্য আর সাবমিট করতে পারি নাই। এরকমও প্রবলেম থাকে স্যার। সো এটা হলো ব্যাড লাক। তো আমি এটাকে স্যার আরেকটা প্রবলেম স্যার অহরহ হয়ে থাকে স্যার। হ্যাঁ স্যার আরেকটা কথা ছিল। হ্যাঁ স্যার অনেক সময় স্যার আপনি কোশ্চেন নেওয়ার পরে মানে পরীক্ষা নেওয়ার পরে যখন স্যার সবাইকে জিজ্ঞেস করতেছিলেন যে পরীক্ষার ব্যাপারে, স্যার তখন আমি বলছিলাম যে স্যার এমসিকিউ থেকে যদি শর্ট কোশ্চেন হয় ভালো হয়। কারণ স্যার আপনার শর্ট কোশ্চেনের সময় দেখা যায় যে স্যার আপনি হয়তো জিজ্ঞেস করলেন যে ডেফিনেশন অফ কম্পোজিট সিগন্যাল, তাহলে আমি কম্পোজিট সিগন্যালের ডেফিনেশনটা আমি যেভাবে শিখছি ওভাবে আমি ডেফিনেশনটা দিয়ে দিতে পারবো। বাট যখন স্যার আপনি একটা এমসিকিউ কোশ্চেন করেন, তখন হয়তো আপনি আমাকে যেই কোশ্চেনটা দিচ্ছেন বা যে ডেফিনেশনটা আপনি জিজ্ঞেস করতেছেন যে এটা কি হবে, তো ওইটা আমি দুইবার পড়া লাগে। হয়তো এমন হতে পারে যে আমি যেরকম করে ডেফিনেশনটা শিখছি ওটা ওরকম করে ছিল না, তো আমার এটা পড়া লাগে, এটা বোঝা লাগে, তো ওটার জন্য টাইম বেশি লাগে। বাট শর্ট কোশ্চেনের সময় যদি স্যার আপনি জাস্ট কোশ্চেনটা এরকম হলো যে হোয়াট ইজ কম্পোজিট সিগন্যাল, তাহলে স্যার আমি যেই ডেফিনেশনটা শিখছি বা যেভাবে শিখছি আমি ওটা আমার মেমোরিতে আছে, আমি ওটা মেমোরাইজ করে সাথে সাথে লিখে ফেলতে পারি। বাট আমি যদি শর্ট কোশ্চেন হয়, কোশ্চেনটা আর একবার পড়া লাগে, বোঝা লাগে যে এটা কি হবে, এটার জন্য স্যার একটু টাইম লাগে। তো স্যার 15 মিনিটসটা অনেক কম। আচ্ছা ঠিক আছে, আমি বলি 50 মিনিট তোমার একার জন্য কম না, এটা সবার জন্য একই সময়। আমি বলছি যে স্মার্ট টাইম ম্যানেজমেন্ট বা তুমি রিয়েলি কতটুকু জানো, সবসময় মুখস্থ করে অ্যান্সার দেওয়া ক্যাপাসিটি কিন্তু নট গুড অল টাইম। বাট তোমার চেষ্টা আছে, তুমি পড়াশোনা বেশি করছো, সেটা তো অবশ্যই প্লাস পয়েন্ট। কিন্তু ওই যে বললাম না যে 15 মিনিটকে স্মার্টলি হ্যান্ডেল করা এটিও একটা কোয়ালিটি কম সময়ের ভিতরে। ঠিক আছে, আমরা যখন আমাদের স্কুলের এক স্যারের কাছে পড়তাম, ম্যাথমেটিক্স স্যার 15টা অঙ্ক দিত। ঠিক আছে, ঐকিক নিয়মে বড় বড় অঙ্ক। আমাদের সময় যেত মাত্র হলো 30 মিনিট, অথচ 5টা অঙ্ক করা যায় না। তো স্যারের যুক্তি ছিল যে আমি সময় কম দিয়ে এতগুলো অঙ্ক দিতাম যে কে ম্যাক্সিমাম দ্রুত করতে পারে এটা দেখার জন্য। কারণ আমি জানি যে 15টা অঙ্ক কেউ সলভ করতে পারবে না, কিন্তু কেউ দেখা যেত যে কেউ 5টা করেছে, কেউ 7টা করেছে, কেউ 8টা করেছে। এটাই এনাফ। ঠিক আছে, সো এই সময়ের কনস্ট্যান্টটা আমি এই জন্য দিয়েছি যে তোমাকে 15টা কোশ্চেন এমসিকিউ 15টা করতে হবে। বাট কিছু টেকনিক্যাল প্রবলেম, যেটা ওই মেয়েটা বললো যে সাবমিট করতে পারে না, কারণ নেটওয়ার্ক চলে যায়, এটা হয়। তো আমি এটাকে এখন কনসিডার করছি না, কারণ এটা যেহেতু সিটি 1, তোমাদের আরো 2টো সিটি আছে, তোমাদের তো বেস্ট 2 সিটি এভারেজ হবে। সো ইউ হ্যাভ এনাফ অপশনস। তো এই জন্য আমি ওইটা কনসিডার করি না। বাট নেক্সট 2টা সিটিতে আমি এইসব টেকনিক্যাল ইস্যুগুলো আমি দেখবো, মানে দেখবো যাদের 2টা কমপ্লিট হচ্ছে না, বাট যাদের 3টা হচ্ছে আই উইল নট কনসিডার। ঠিক আছে, আর তোমরা নিজেদের মধ্যে ইউ আর অল আর ফ্রেন্ডস, তোমরা নিজেদের মধ্যে কখনোই কোনো বিষয়ে এই ধরনের কোনো মনোমালিন্য বা এই ধরনের কোনো কিছু যেন না হয় সেদিকে চেষ্টা করবো। ঠিক আছে, অনলাইনে তোমরা কিন্তু কেউ কাছাকাছি নেই, তোমরা দূরে আছো। আর দূরে থাকলে যেটা হয়, আউট অফ সাইট আউট অফ মাইন্ড, বা দূরে থাকলে ভুল বোঝাবুঝি হয়, ফোনে কথা বললে কি হয়, আমি বলতে চাই এক, সে বোঝা আর এক, হয় না এরকম? স্যার 1 মিনিট টাইম দেওয়া যায়? হ্যাঁ স্যার, আমি দায়ানের সাথে একটু কথা বলতে চাই। আচ্ছা দায়ান ভাইয়া, আমি আসলে তোমার সাথে কোনো কিছুই করি না, তোমার যদি কোনো কিছু খারাপ লাগে আই এম সরি। না ঠিক আছে, না ওটা ঠিক আছে। দায়ানও হয়তো মানে বুঝতে পারি না, বা তুমি হয়তো যেটা বলতে চেয়েছো হয়তো সেটা সেভাবে হয়নি। এনিওয়ে, সেটা হতেই পারে, কারণ ফোনে কথা বললে দূরে থাকলে মানে ভুল বোঝাবুঝি হয়। হ্যাঁ, সুতরাং তোমরা এইসব বিষয় নিয়ে কোনো ধরনের মনোমালিন্য যেন না হয়। ঠিক আছে স্যার? জি স্যার, আমি আসলে স্যার পরীক্ষা মানে সিটির সময় আমার কি সমস্যাটা হয়েছিল জাস্ট আমি এটা বললাম আর কি স্যার, যে আমার হ্যাঁ বুঝতে পারছি। এখন দায়ান ধরে 11 পেয়েছে, আমি নিজে আশ্চর্য হয়েছি 11 পেলে কেন। হ্যাঁ স্যার, আপনি তো কেন সবগুলো মানে ম্যান্ডেটরি দিয়ে রাখছিলেন, আমাদেরকে সবগুলো আনসারই দাগাইতে। ওকে, হ্যাঁ এটা একটা পয়েন্ট, এটা আমার মাথায় আছে যে আমার আসলে এটা স্যার ভুল হয়েছে। ভুল বলতে কি, 9টা দাগানোর পর স্যার আমি সাবমিট করে দিতে চাইছি টাইম আমার শেষ, কিন্তু স্যার কিছুতেই হচ্ছিল না। তারপর স্যার আমি আন্দাজে মানে এরপর এগুলো স্যার পরেও দেখতে পারি না, জাস্ট সাবমিট করে দিচ্ছি, এরকম করছি।
এটা অবশ্য এটা ম্যান্ডেটরি করা ঠিক হয়নি। একটা এরপর থেকে এবারে আমি কুইজ দিলে আমি আরেকটা কুইজ দেব, বাট আমি তখন এগুলো ম্যান্ডেটরি করবো না। ঠিক আছে, এনিওয়ে, তো এ সেকশন থেকে বি সেকশনের পারফরমেন্স বা তোমাদের এটা ভালো, বেটার, এর জন্য আমি তোমাদের সাথে এসব ডিসকাস করছি। আর স্যার আরেকটা জিনিস কি স্যার, মানে আপনারা যে রেকর্ড গুলা মানে আমরা যখন মানে জেনারেল যখন ক্লাসে ছিলাম মানে পড়ে যেতেন, সেগুলা তো ধরেন মানে হাফ তো ওই পরে ক্লাসে ভুলে যেতাম, কিন্তু এখন তো ধরেন আপনার রেকর্ড গুলা পাওয়া যায়, কোন একটা জিনিসের যদি সমস্যা হইতেছে বা বুঝতে পারতেছি না, সাথে সাথে ধরুন মানে ভিডিওটা দেখে ফেলতে পারতেছি জিনিসটা। মানে আমি যতটুকু আমার ক্ষেত্রে বলতেছি স্যার, মানে অফলাইন থেকে আমার মনে হয় যে অনলাইনে আমি বেশি সুবিধা পাইতেছি, কারণ আমি কোন একটা পড়া বুঝতেছি না, কোন একটা জিনিস সাবজেক্ট লেকচারটা আমি সাথে সাথে দেখতেছি, বুঝতে হয়ে যেতেছি। যেমন ধরেন পরীক্ষার আগের দিন বা যেটাই বলেন বা 2-3 দিন আগে থেকে আমি পড়া শুরু করছি, তো রেকর্ড গুলা দেখছি। মানে এখন তুমি আরো আপনার কনফিডেন্ট, ক্লাসে হয়তো ততটা জি স্যার, মানে বইগুলা বা ওইসবে দেখে, সেজন্য আমার মনে হয় যে স্যার মানে এভারেজ যেরকম অফলাইন থেকে রেজাল্ট আসে, সেজন্য অনলাইনে একটু ভালো আসে। আর সবাই বাসায় থাকে, একটু পড়াশোনা হয়, সবকিছু মিলে ঝিলে মানে একটু আমার মনে হয় যে স্টুডেন্টের জন্য বেশি ভালো। আচ্ছা, তো অনলাইন এখন ক্লাসটা স্যার, স্যার অনলাইন ক্লাসটা স্যার অনেক ভালো, কিন্তু স্যার এটা যদি শুধু বাসে দিতে হইতো স্যার, তাহলে অনেক সুন্দর হইতো, তাহলে কপি করার মতো শুধু থাকতো না স্যার। স্যার ফিজিক্যালি ক্লাস করলে সব থেকে ভালো হয়, কারণ কি ফিজিক্যালি স্যার বোঝার ওইটা অনেক ভালো থাকে। অনলাইনে যে হ্যাঁ বোঝানোটা ভালো থাকে অবশ্যই। না, অনলাইনে অফলাইনে দুটোই সুবিধা অসুবিধা তো অবশ্যই আছে। এখন অনলাইনে সবাই কিন্তু সবসময় কনসেন্ট্রেট করতে পারে না আমি যে ক্লাস করতেছি এর উপরে, কিন্তু ফিজিক্যালি যখন থাকবো ক্লাসে অবশ্যই আমরা স্যার সবসময় খেয়াল রাখবো যে আমাদের ক্লাস করানো হচ্ছে। আমাদের যে এখন অনলাইনে স্যার ল্যাব ক্লাস গুলো হচ্ছে স্যার, মানে আগে আমাদের হয়তো কি স্যাররা যদি একটা প্রবলেম আমাদেরকে সলভ করতে দিত, আমার আউটপুট আসতেছে না, কিন্তু স্যাররা এটা মনিটরিং করে মানে দেখে কোন জায়গায় ভুল হয়েছে এটা ঠিক করে দিত, তারপর স্যার মার্কিং করতো আমাদেরকে। কিন্তু স্যার এখন আমরা মানে টোটাল আউটপুট কমপ্লিটলি না হলে মানে স্যারদেরকে শুট করতে পারি না, এক্ষেত্রে দেখা যায় টাইমে চলে যায়, তারপর আমরা স্যার মার্কও পাই না, এরকম হচ্ছে। জি স্যার, এই কথাটা ল্যাব ক্লাসে স্যার আগে সাপোজ 3 ঘন্টার যে ল্যাব ক্লাস আমাদের স্যারের সমস্যা হলে সমাধান করে দিত বা একটু হেল্প করতো, আর এখন স্যার দেখা গেল প্রবলেমটা বুঝাই আমাদের চলে যাচ্ছে, ওই দিনের ভিতরে বা 2-1 দিন টাইম দিতে সাবমিট করতে, দেখা গেল আমরা বুঝলামই না কিছু, এরকম মাঝে মাঝে সমস্যা হচ্ছে। জি স্যার, আমি না না হ্যাঁ ল্যাবের দিকে অনেক সমস্যা, এটা অবশ্যই ল্যাবের দিকে তো প্র্যাকটিক্যাল যেহেতু ওটা তো মানে সরাসরি হয়, কিন্তু থিওরি ক্লাসগুলা। আচ্ছা, আর অনলাইনে যেটা প্রবলেম, টিচারদের প্রবলেম, ফ্যাকাল্টিদের প্রবলেম, কারণ আমি তোমাদের কাউকে না দেখে চোখ বন্ধ করে আমি বলে যাচ্ছি, এটাতে আমার হয় মানে কি বলে, আমি আই ক্যানট গিভ দ্য অল এফোর্ট। আমি যদি তোমাদের সামনাসামনি থেকে ক্লাস নিতে পারতাম আরো আমার জন্য অনেক ইজি হতো এবং আমার জন্য প্রেশারটা কম হতো। কারণ এইভাবে চোখ বন্ধ করে একা একা দূর থেকে মানে কোনো মানুষ যদি দেখে যে ভাববে যে আমি পাগল, আমি একা একা কথা বলছি, তাই না? মানে এরকম মানে তো বিষয়টা। বাট তুমি যদি আমার সামনে থাকতো, আমার যদি পিছনে ব্ল্যাকবোর্ড থাকতো বা হোয়াইট বোর্ড, তাহলে আমি সেই কনভারসেশন গুলো আরো অনেক ইজিলি করতে পারতাম। বাট ওই ক্লাসটা যদি আমার রেকর্ডিং থাকতো, তাহলে আবার তোমরা যারা ক্লাস করোনি বা যারা ক্লাসে বুঝো নাই, দেন তোমরা সেই রেকর্ডিংটা দেখেও ইয়ে করতে পারবে। এনিওয়ে, সুবিধা অসুবিধা সবকিছুতেই আছে। স্যার আজকে রেকর্ডিংটা অফ করেন স্যার, লেন্থ বড় হয়ে যাচ্ছে। ডিসঅ্যাডভান্টেজ দুইটাই থাকে স্যার, আমরা দেখা যাচ্ছে ক্লাস পরবর্তীতে আবার দেখতে পাচ্ছি বা কন্টিনিউ করতে পারছি যে বাসায় বসে আরামে ক্লাস করতেছি, এটা তো আর ভার্সিটি খোলা থাকলে এরকম হতো না। তো